প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকলে প্রত্যাশা কামনা করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আজকে আমি তোমাদের আলোচনা করব 16 অধ্যায় 16.2 অনুশীলনী। 16.2 অনুশীলনীতে আমরা চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী প্রয়োগ করে কীভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। শুরুতেই আমি আলোচনা করতেছি বিভিন্ন ধরনের চতুর্ভুজ এবং বিভিন্ন ধরনের চতুর্ভুজের সংজ্ঞা, ক্ষেত্রফল এবং সেগুলির কীভাবে আমরা বের করব সে সম্পর্কে। প্রথমে আমি যদি তোমাদের বলি যে চতুর্ভুজ কাকে বলে, চারটি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এ বি সি ডি চারটি বাহু আছে, তাহলে যে কোনো ধরনের হতে পারে, এরকম বাঁকা বা এরকম হতে পারে, বিভিন্ন ধরনের চতুর্ভুজ হতে পারে। অর্থাৎ চারটি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ আছে, যেগুলি আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে আবার বলতেছি, চারটি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের শুরুতেই আমরা আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র কাকে বলে? দেখো, আমি যে বোর্ডে তোমাদের অঙ্ক করতেছি, এই বোর্ডটার নাম কি? এই বোর্ডটা জ্যামিতিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা আয়তক্ষেত্র। সবাই মনোযোগ দাও। আমি যে বোর্ডে অঙ্ক করতেছি এটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্য বাম পাশে ডান পাশে প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই যে প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণদ্বয় সমান। দেখো, এই কর্ণ একদম সমান। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুইটি সমান, তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক এরকম, তাহলে এ বি সি ডি, দৈর্ঘ্য এ প্রস্থ বি। তাহলে এটাও কি দৈর্ঘ্য এ, এটা কি প্রস্থ বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো, ক্ষেত্রফল এ বি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর যত ক্ষেত্রফল সব হবে বর্গ একক, শুধু একক পরিসীমা। এটা কি বলেছি? পরিসীমা। প্রথমটা ক্ষেত্রফল, পরেরটা আয়তক্ষেত্রের পরিসীমা, এরপরে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। এখন দেখো, একদম সহজ, যদি আমরা একটি কর্ণ অঙ্কন করি তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। এটা কি হয়? অতিভুজ হয়। তাহলে যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব এটি স্কয়ার, ভূমি বিসি স্কয়ার। দেখো, এটির মান কত? বি স্কয়ার, ডিসির মান কত? এ স্কয়ার। তাহলে এসি ইকুয়াল, আর এটা যদি আমরা সাজিয়ে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার স্কয়ার রুট। তাহলে একটা কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ স্কয়ার প্লাস বি স্কয়ার, যদি একটা কর্ণ হয় তাহলে হবে এটা। আর যদি তোমাদের বলে কর্ণদ্বয়, তাহলে কর্ণদ্বয় হলে এটাও হবে, তখন সামনে 2 হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, যদি কর্ণদ্বয় থাকে তাহলে সামনে 2 হবে, আর যদি একটা কর্ণ থাকে সামনে 2 হবে না। তাহলে আমি আবার বলতেছি, প্রথমটা লিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 2 স্কয়ার প্লাস বি স্কয়ার তার স্কয়ার রুট। আর যদি একটা কর্ণ হয় এর সামনে 2 হবে না। তাহলে এই ছিল আয়তক্ষেত্র নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আয়তের বিপরীত হলো সামান্তরিক। একটু তাকাও, আমরা যদি বোর্ডটাকে ধাক্কা দিয়ে বাঁকা করি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে এ বি সি ডি, আমি হাত দিয়ে করেছি যার কারণে একটু ছোট বড় হতে পারে। তাহলে এটার দৈর্ঘ্য এ,
প্রস্থ বি, এটা প্রস্থ বি, এটা দৈর্ঘ্য এ। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। আবার শোনা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এবং সামান্তরিকের কর্ণ দুইটাও কিন্তু সমান নয়, সামান্তরিকের কর্ণ দুইটাও সমান হবে না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা যদি এখান থেকে এটার উপর লম্বটা নিই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল হলে বর্গ একক হবে। তাহলে ভূমি কোণটা, এটা যদি আমি এস ধরি, এখান থেকে বর্ধিতাংশের উপর আমাদের উচ্চতা হতে পারে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি হলো এ, উচ্চতা হলো এইচ, ক্ষেত্রফল বর্গ একক। সামান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমানই হবে। আমরা যেভাবে আয়তক্ষেত্রের পরিসীমা বের করেছি, সামান্তরিকের পরিসীমা একই সূত্রের সাহায্যে বের করা যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এরপরে বর্গ, বর্গ কি? যার চার বাহু সমান হবে, এ বি সি ডি, চার বাহুই সমান এ এ এ। তাহলে বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুইটাও পরস্পর সমান, তাকে বর্গক্ষেত্র বলে। যে চতুর্ভুজে চারটি বাহুই পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণদ্বয়ও সমান হবে, তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু স্কয়ার, বর্গ একক। ক্ষেত্রফল হলেই যে কোনো ক্ষেত্রফল বর্গ একক, আয়তন থাকলে ঘন একক, আর অন্যান্য সময় শুধু একক হবে। আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা চার বাহুর যোগফল, অথবা আয়তক্ষেত্রের পরিসীমা যদি করো আমরা, তাও হবে, দেখো a প্লাস a, তাহলে 2a 4a হয়। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা চার বাহুর যোগফল বা আয়তের পরিসীমা দিয়েও বের করা যায়। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, আর 2a গুণ 2 4a। বর্গের কর্ণ, দেখো এটা একটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র এখানে যদি আমরা দেই, তাহলে দেখো বর্গের কর্ণ হয়, এদিকে তাকাও সবাই, দেখো ac স্কয়ার ad স্কয়ার প্লাস cd স্কয়ার। তাহলে ad এর মান a স্কয়ার, cd এর মান a স্কয়ার, যোগ করলে হয় 2a স্কয়ার। সুতরাং ac ইকুয়াল 2a স্কয়ার a রুট 2। তাহলে বর্গের কর্ণ a রুট 2 একক। আমি সাধারণত শিক্ষার্থীদের বলি, এটা তোমরা রুটের বাম পাশে দিলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কেননা অনেক সময় তোমরা ভুলে এভাবে লিখে ফেলো। আসলে রুটটা হবে শুধু 2 এর উপর। যখন কেউ ভুলে এভাবে দিবে, তখন কিন্তু ক্যালকুলেটরে স্বাভাবিক উত্তর ভুল হবে। তাই শিক্ষার্থীদের আমি বলবো, এভাবে না করে তোমরা এটার সামনে দিবে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে বর্গ নিয়ে এই ছিল আমাদের সূত্র। এখন বর্গকে যদি বাঁকা করি, যে কোনো দিকে ধাক্কা দিয়ে ফেলে দেই কোনো দেওয়ালের মধ্যে, তাহলে কিন্তু তখন এরকম হয়, এ বি সি ডি। তাহলে রম্বস, যে চতুর্ভুজে প্রত্যেকটি বাহু সমান কিন্তু একটি কোণ সমকোণ নয় এবং কর্ণ দুইটাও কিন্তু সমান হবে না। বাঁকা হলে সাধারণত কর্ণগুলো সমান হয় না, হবে না। তাহলে আবার বলতেছি, যে চতুর্ভুজে প্রত্যেকটি বাহু সমান এবং একটি কোণ সমকোণ নয়, তাকে রম্বস বলে, এবং রম্বসের কর্ণ দুইটিও অসমান। রম্বসের ক্ষেত্রফল
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই দুইটা কর্ণ বের করতে হবে। তাহলে কর্ণ দুইটার নাম কি? একটা দেখো এসি আর একটা বিডি। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি। আর ক্ষেত্রফল হলে অবশ্যই বর্গ একক হবে। আর আমি গেলি তোমাদের যে মেন বই, সেই বই আছে, তোমরা মেন বই থেকেও আবার দেখতে পারবে। এ কারণে আমি সূত্রগুলি কিন্তু সংক্ষিপ্ত আকারে লিখতেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এরপরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? যে তোমাদের বাড়ির আশেপাশে দেখবে যাদের টিনের ঘর আছে, অর্থাৎ টিন কাঠের ঘর, দেখবে চৌচালা যদি হয়, নিচের বড় চালটা এরকম আর ছোট চালটা উপরে যে এরকম হইতেছে, কমে যাচ্ছে উপরে যে। তাহলে তোমাদের বাড়িতেও থাকতে পারে। তাহলে ট্রাপিজিয়াম এই ধরনের, এটা সমান্তরাল বাহু আর এই দুইটা তির্যক বাহু। তাহলে উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা সমান্তরাল বাহু আর পাশের দুইটাকে তির্যক বাহু বলে। তির্যক বাহু সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে ট্রাপিজিয়াম কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সমান নয়, সমান্তরাল কিন্তু সমান হবে না। যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতা। আমি এই বাহুটা ধরলাম এ, এই বাহুটা ধরলাম বি। আর এটা এখান থেকে আমরা যদি লম্বটা নিই, এটা হয় উচ্চতা এইচ, বা এখানেও হতে পারে, একই কথা। তাহলে দেখো ট্রাপিজিয়ামের উচ্চতা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। আমরা যদি সমান্তরাল বাহু এবি সমান এ আর সিডি সমান বি ধরি, তাহলে এ প্লাস বি, আর লম্ব উচ্চতা এখানে নিলেও হবে লম্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ লম্ব উচ্চতা। এরপরে এখানে আমাদের আরেকটি সূত্র আছে, যে কোনো বহুভুজের ক্ষেত্রফল, যে বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, এই সূত্র থেকে আমরা করতে পারি। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের ক্ষেত্রফল n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এখানে ব্র্যাকেট দিলেও হবে, ব্র্যাকেট না দিলেও হবে। n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এটা কার সূত্র? যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল। বাহুর সংখ্যা কত? n সংখ্যক। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। n রে আমরা কি বলবো? n হলো বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা, আর এই হলো বাহুর দৈর্ঘ্য। এখন এখানে যদি আমি n এর মান 4 দেই, তখন কিন্তু চতুর্ভুজ হয়ে যায়। n এর মান 4 দিয়ে তোমরা দেখবে চতুর্ভুজ, n এর মান 5 দিবে পঞ্চভুজ, n এর মান 6 দিলে ষড়ভুজ, n এর মান 7 দিলে সপ্তভুজ, n এর মান 8 দিলে অষ্টভুজ। এই ধরনের যদি 4 এর অধিক বাহু থাকে, তখন আমরা তার ক্ষেত্রফল এই সূত্রের মাধ্যমে ব্যবহার করব। তাহলে এই ছিল আমাদের সূত্র সংক্রান্ত 16.2 চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন জ্যামিতিক সূত্রের কিভাবে করব আমরা, এবং চিত্র কিভাবে অঙ্কন করব, এবং জ্যামিতিক চিত্রগুলির যে ক্ষেত্রফল সেটা দেখালাম। তোমরা তোমাদের পাঠ্য বই
দেখলে আর একটু ভালো বুঝবে। এখন আমি 16.2 অনুশীলনীতে চলে যাচ্ছি। এক নাম্বার আমি প্রশ্ন পড়ছি, প্রশ্ন তুলব না। সবাই আমার সাথে বই বের করে তারপরে পরীক্ষার সামনে আসবে, ক্লাসের সামনে আসবে। দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। কি ধরনের চিত্র? আয়তকার ক্ষেত্র। আমাদের ব্ল্যাকবোর্ড, আমি যে ব্ল্যাকবোর্ডে তোমাদের অঙ্ক করতেছি এটা। এর ছোট বাহু কোনটা? প্রস্থ। বড় বাহু কোনটা? দৈর্ঘ্য। তাহলে স্বভাবতই আমরা ছোট বাহু আগে লিখবো, এরকম 2 গুণ 3 গুণ 4 গুণ 1.5 গুণ 8 গুণ থাকলে সবসময় ছোট বাহু আগে ধরে নিব। তাহলে ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার দ্বিগুণ। সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে এটা আমাদের দেওয়া আছে, দেখো। x স্কয়ার ইকুয়াল 512 বা x স্কয়ার ইকুয়াল 512/2। ক্যালকুলেটরে ভাগ করো তোমরা। তাহলে আমি যদি 4 এর ভাগ করি কত হয়? 2 দুগুণে 4, রইল 1, 2 5 10, আবার থাকে 2 6 12। বা তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। 256 তার বর্গমূল। সুতরাং x ইকুয়াল টু 16। সুতরাং প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য 2 গুণ 16 32 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আগে আমরা বের করলাম। আমাদের প্রশ্নে চেয়েছে পরিসীমা। সুতরাং পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 32, প্রস্থ কত? 16 মিটার। তাহলে 2 ইন্টু 2 আর 6 8, 1 আর 3 4, 48 96 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত বের হলো? 96 মিটার। আশা করি সবাই বুঝেছ। সহজ একটি অঙ্ক। নাম্বারের মতো করে আমরা বড় একটি অঙ্ক করব। 5 নাম্বার। দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তাহলে একই রকম যে ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, আয়তকার ক্ষেত্রের
দৈর্ঘ্য 3x মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ একবারে 3x স্কয়ার বর্গ মিটার। দেখো প্রশ্ন মতে 3x স্কয়ার 768 768 3 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে, কত হয় 256। এটা বর্গমূল করো, x = 0। তাহলে দৈর্ঘ্য কত, সরি প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য আছে 3 গুণ, তাহলে 3 গুণ 16 মিটার সমান 3 16 48 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমার সূত্র 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ 16 মিটার। 8 আর 7 4 17 4 একে 5 6 64 সমান 128 মিটার। এখন আমার বোর্ড কিন্তু পরিষ্কার করতে হচ্ছে ছোট হওয়ার কারণে। আশা করি এই পর্যন্ত বুঝেছো। প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা মিটার। বর্গক্ষেত্রের বাহু কয়টা, 4টা। সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব, 32 মিটার হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, সূত্রে আমরা শিখেছি বাহু স্কয়ার বর্গ মিটার। এটা গুণ করো ক্যালকুলেটরে, 1024 বর্গ মিটার হয়। প্রশ্নে বলেছে এই বর্গাকার ক্ষেত্রটিকে আমরা প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করব। তাহলে প্রতিটি পাথরের দৈর্ঘ্য প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। যেহেতু এটা সেন্টিমিটার আর আগের গুলি আমাদের মিটার, তাহলে কিন্তু একরকম হলো না, তখন আমাদের 100 সেন্টিমিটারে 1 মিটার 0.4 মিটার। সুতরাং প্রতিটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.4 স্কয়ার বর্গ মিটার, তাহলে 0.16 বর্গ মিটার হয়। সুতরাং মোট পাথর লাগবে, আমরা এটুকু করতে পারবো। সুতরাং মোট
পাথর লাগবে। তাহলে 1024 ভাগ 0.0.16 শিক্ষার্থী ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো 6403। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক। আর অনুশীলনীর আগে প্রতিটি অধ্যায়ে অনুশীলনীর মতো করে কিন্তু আমাদের উদাহরণ দেওয়া আছে। তোমরা উদাহরণগুলি দেখলেও কিন্তু অনেকগুলি অঙ্ক করতে পারবে এবং খুব সহজে পারবে। আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের 6 নাম্বার। প্রশ্ন করছি, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমি বোর্ডে আগে যে দুটি অঙ্ক করেছি ওখানে কিন্তু দ্বিগুণ তিনগুণ এরকম ছিল, এখন কিন্তু দ্বিগুণ তিনগুণ এরকম নেই প্রশ্নে। যখন দ্বিগুণ তিনগুণ এরকম কোনো কিছু থাকবে না তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আমাদের দুটোই ধরে নিতে হবে। তখন দৈর্ঘ্য প্রস্থ এক চলকে প্রকাশ করা যাবে না, দুই চলকে প্রকাশ করতে হবে। ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তকার ক্ষেত্রের প্রস্থ y মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ xy বর্গ মিটার। এখন সবাই প্রশ্ন দেখো, প্রশ্ন পড়ো। যে ক্ষেত্রফল আমার দেওয়া আছে 160, এটা ধরলাম সমীকরণ 1, আর এবং দৈর্ঘ্য 6 মিটার কম, দৈর্ঘ্য 6 মিটার কম। তাহলে x দৈর্ঘ্য ছিল x, তার থেকে 6 মিটার কম। আর তখন কি হয়? বর্গাকার হয়, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ তখন কি হবে? সমান হবে। তাহলে এই হলো আমাদের সমীকরণ। এখন y এর মান এক নঙে বসিয়ে পাই। তাহলে x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল 160। এটা গুণ করো, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 160 ইকুয়াল 0। যে কোনো অঙ্কে স্কয়ার থাকলে ডান পাশ শূন্য করতে হয়। মিডল টার্ম দেখো x স্কয়ার। তাহলে আমরা যদি লিখি 16x প্লাস 10x মাইনাস 160, দেখো গুণ করলে 160 আর যোগ বিয়োগ করলে মাইনাস 6। তাহলে প্রথম জোড়া x কমন, x মাইনাস 16 10 x মাইনাস 16 x মাইনাস 16 x প্লাস 10 0। সুতরাং হয় x মাইনাস 16 ইকুয়াল 0।
অথবা x প্লাস 10 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল 16 অথবা x ইকুয়াল -10। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। অগ্রহণযোগ্য লেখো এখানে, এখানে অগ্রহণযোগ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা কি? অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়। আমরা পজিটিভ চিন্তা করব, এই জন্য আমরা বর্তমান লিখব অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য। তাহলে দেখো x এর মান কত? 16। x এর মান 2 নং এ বসাও, তাহলে y এর মান পাওয়া যায়। x এর মান 2 নং এ বসিয়ে পাই y সমান 16 বিয়োগ 6 ইকুয়াল 10। সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ 10 মিটার। তাহলে দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার, এটি আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটু অনুশীলনী। তোমরা যদি তোমাদের উদাহরণগুলি দেখো এবং আমি যে সূত্রগুলি লিখে দিয়েছি বোর্ডে, সেটা যদি একটু পড়ো এবং প্র্যাকটিস করো, আশা করি বাকি অঙ্কগুলি অবশ্যই নিজেরা পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, একই সাথে অন্যদের সাবস্ক্রাইব করতে অনুরোধ করবে। সকলকে ধন্যবাদ।